আমাদের এই ৫ই আগস্টে বিপ্লবের পরে ভারত যখন আমাদের উপরে পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করলো, তখন আমাদের বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য বিজেপির নেতা শুভেন্দু যখন মার্চ করে আমাদের বর্ডারে চলে আসলো, তখন যখন সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি আমাদের এই জুলাই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন বলল, ভারতীয় সামরিক এবং রাজনীতিবিদরা এই ময়ূক এবং অন্যান্য লোকজন, পাগল ময়ূক এবং অন্যান্য, তাদের চ্যানেলে বাংলাদেশ কিভাবে দখল করে নিবে সেটার ম্যাপ আঁকা শুরু করলো, কিভাবে ফেনী থেকে বিচ্ছিন্ন করবে, কিভাবে রংপুরকে আলাদা করবে, যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয় ভারতের, তারা তাদের গলাটাকে এইভাবে কিভাবে মোটা করে আনবে, তারা তো অফিসিয়াল চ্যানেলে আলাপ করছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যারা এটা নিয়ে সমালোচনা করছেন আমাদের দেশের ভিতরে, আমি বলছি আমাদের দেশের ভিতরে, তারা কি তখন কয়জন এই ভারতের এই আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী বক্তব্য সরকারি পর্যায়ে গিয়ে দেখেন, তাদের প্রেস ব্রিফিং হয় ফরেন মিনিস্ট্রিতে, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিনিয়ত বাংলাদেশে ধর্মীয় সহিংসতার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, এখনো দিয়ে যাচ্ছে। আমরা কি সেটার প্রতিবাদ করি? করি নাই তো। তো সেটা হচ্ছে একটা জিনিস, যারা আমাদের দেশের ভিতরে যারা সুশীল, আমাদের দেশের ভিতরে যারা এটা নিয়ে কথা বলছেন, ওনাকে প্রশ্নবিদ্ধ করছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত জেনারেল ফজলুর কাছে প্রশ্ন থাকবে যে স্যার, আপনি তো একজন মেজর জেনারেল, শুধু মেজর জেনারেল না, বাট আমি একজন জেনারেল মেজর সুমন, আমি যে জিনিসটা বলতে পারি, আমার মনে হয় আপনি যে অবস্থানে আছেন সেইখান থেকে অ্যাটলিস্ট জিনিসটা একটু আমাদের জন্য সমস্যা তৈরি করে। সমস্যা কিভাবে? দেখেন স্যার, আপনি হচ্ছেন একটা সরকারের তৈরি কমিশনের প্রধান, মানে আপনি সরকারি দায়িত্বপ্রাপ্ত কারো দিক থেকে এই জিনিসটা অফিসিয়ালি আসতে পারে না। ২ নম্বর হচ্ছে, আপনি বিডিআর কমিশন, বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন, যেটার ব্যাপারে আমাদের একটা সবারই আশা আছে যে এইখান থেকে যেই সত্যটা হাসিনা, পতিতা হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন ধরে চাপায় রাখছিল, যে শুধুমাত্র বিডিআর জওয়ানরা না, এইটার সাথে রাজনৈতিক এবং আমাদের প্রতিবেশী ভারত ইনভলভ আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, আমরা অনেক আশা করে তাকায় আছি যে আপনার এই তদন্ত কমিশনের মাধ্যমে সেই জিনিসটা এস্টাবলিশ হবে, এবং সেটা এস্টাবলিশ হওয়ার পরে আমরা তখন আন্তর্জাতিক আদালতে যাব, আমরা জাতিসংঘের কাছে বলবো, বিশ্বকে বলবো, দেখো ভারত এই নোংরামি করে, তখন সেই ক্ষেত্রে আমরা একটা ন্যায্য বিচার পাবো, এতদিন পরে হইলো। এখন স্যার, যখন আপনি এই অবস্থান থেকে কথাগুলো বলেন, তখন কি বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন, সেটার প্রধান হিসেবে আপনার এই যে, ইভেন যদি আপনি ন্যায্য একটা ফাইন্ডিংস আনেন, তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় স্যার। আমি জানি আপনি এই জিনিসগুলো আমার থেকে অনেক ভালো বুঝেন স্যার। আমার কাছে শুধু মনে হয়েছে এই জিনিসটা হয়তো আমাদের 18 কোটির মধ্যে 17 কোটি লোকের প্রাণের কথা হইতে পারে, যেটা অনেকেই বলে আমাদের প্রাণের কথা হতে পারে, বাট এই ধরনের জিনিস যেটা আমি বলতেছি যে আমাদের, আমরা আগ্রাসী ভাবে দখল করে নিব, সেই জিনিসটা আমরা বলতে, ইভেন আমিও বলতে পারি না স্যার। আপনারা বলবেন যে না, আমরা ইউটিউবে অনেক কথা বলি, ইভেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক, আপনিও, আপনারা কিন্তু এই সমস্ত সেন্সিটিভ ব্যাপারে ইভেন অনেক কিছু ভেরিফাই করে নেন, আমাদের থেকে কথা বলে নেন। আর এটা তো হচ্ছে আমরা যেটা করি নাই সেই ধরনের একটা জিনিসের কথা বলা, এটা অনেকে উস্কানিমূলক ভাবে দেখতে পারে। সুতরাং আমাদের অনেক ভরসার জায়গা যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন, সেখানে যে আপনাদের ফাইন্ডিংস গুলা, তারা কিন্তু তখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, এটা আমাদের একটা বড় লস। তো এই জায়গায় আমি একটা জিনিস মনে করাই দিই স্যার, যে জেনারেল ফজলুল কিন্তু একটা হচ্ছেন উনি রেফারেন্স পয়েন্ট। আমরা আমাদের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ঘটনাতে, যেমন রৌমারির ঘটনাতে, দেন নাফ রক্ষাতে ওনার নাম চলে আসে, তেমনি ভাবে আরো অনেক ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনায় দেখেন কিন্তু সেখানে আমরা আমাদের মাতৃভূমিকে, আমাদের সীমান্তের অখণ্ডতাকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা কোথাও কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করে অন্য কোথাও যাওয়ার কথা বলি নাই। আমাদের গৌরব গুলো এখানে। এখন জেনারেল ফজলুকে আমি বিনীতভাবে বলবো যে স্যার, আমি আপনি হয়তো একই ধারণা পোষণ করি, বাট এগুলা আপনি যতদিন এই কমিশনের জায়গা আছে, প্লিজ আমার অনুরোধ থাকবে না, বরঞ্চ আপনার যদি সময় থাকে, স্যার, এই যে নাফ রক্ষা নিয়ে যে অ্যাকচুয়ালি কে হিরো, সেটা তার জন্য মেজর ফেরদৌস,
যে অ্যাকচুয়ালি নাফ রক্ষা অপারেশনটা করছিল, তার কথা বলেন স্যার। আমরা জানি সেই হিরোর সম্পর্কে। আপনি বলেন স্যার যে রৌমারিতে অ্যাকচুয়ালি সেখানকার জনগণ, আমরা তো অ্যাকচুয়ালি মেজর জামাল হায়দার এবং তারা একটা অর্গানাইজ করেছিল স্যার, আপনি বোধহয় জানেন যে রৌমারি দিবস হিসেবে তারা সেখানে গত 2 সপ্তাহ আগে গেছিলেন, এবং সেখানে প্রথমবারের মতন সেইখানকার লোকজন, আমাদের জনগণ, যে তারা অ্যাকচুয়ালি বীর হিসেবে 11 জন ছিল একটা বিওপিতে, তারা নিজেরা এলএনজি ধরে সেখানে যুদ্ধ করেছে যখন আমাদের এলএনজি ম্যান নিহত হয়েছেন। তো তাদের এই বীরত্ব গাথাটাকে স্যার হাইলাইট করবার জন্য আপনার যদি সময় থাকে সেই প্রচেষ্টাগুলোতে সমর্থন দেয় রক্ষার জন্য। আমরা এমন কোন কথা আমার মনে হয় অফিসিয়াল দায়িত্ব থেকে কেউ বলবো না যেটা বিতর্ক সৃষ্টি করে। তবে একদিক থেকে ধরেন আমি ওনার এই পোস্টের কমেন্টস দেখছিলাম যে মানুষ তো সমর্থন করছেই, কারণ বাংলাদেশের মানুষ ভারতের দ্বারা যে পরিমাণ নিষ্পেষিত, মানুষের সমর্থন থাকবেই। এবং আপনি যেটি বলছিলেন যে অব্যাহতভাবে ভারতের যে অপপ্রচার, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ কারোরই কোনো প্রতিক্রিয়া, কিন্তু আমরা কাউন্টার প্রতিক্রিয়া পাইনি, আমাদের মিডিয়ার কোনো কাউন্টার প্রতিক্রিয়া পাইনি। তো অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি কিভাবে দেখেন ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য বা এটা নিয়ে আপনার সংক্ষেপ? আমি তাকে অনেক আগে থেকেই, প্রায় 2-3 বছর আগে থেকেই তার সাথে মাঝে মাঝে আলাপ হতো, দেখা হতো সেমিনারে। উনি এসব কথা বলতেন। ওনার ভিতরে একটা অসাধারণ কনফিডেন্স রয়েছে। উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা সম্ভব আমাদের ওই অঞ্চলে উত্তর পূর্বে অ্যাডভান্স করা। ওনার যে চিন্তাধারা, সামরিক চিন্তাধারা, সেখানে প্রচন্ড একটা কনফিডেন্স লেভেল ছিল। তবে আমার কয়েকটা বাস্তব পদক্ষেপ আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। যেমন ধরেন, এই যে চায়নার সাথে আমাদের উত্তরে উত্তর পূর্বের ব্যাপারে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত। আমরা আশা করব, আমি শুনেছি একটা ভার্সন যে প্রফেসর ইউনূস নাকি চীনে যখন গিয়েছিলেন, চীনের প্রেসিডেন্টের সাথে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা এই যে বার্মা অ্যাকর্ডে ওইখানে পূর্বে মায়ানমারে যে পদক্ষেপগুলো নিচ্ছি, এগুলো আমাদের না নিয়ে উপায় নাই। এটা হয়তো সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। তো আমি যা শুনলাম যে নেওয়া উপায় নাই, কিন্তু ইন রিটার্ন আপনারা যা চাইবেন আমরা উই আর উইলিং টু কনসিডার ফর ইউ। যার ফলে আমার মনে হয় এটা যদি সত্যি হয় যে লালমনিরহাটে এয়ারবেস না, আই ওয়ান্ট দ্য চাইনিজ টু বি দেয়ার। চীন যদি সেখানে একটা এয়ারবেস ডেভেলপ করে সরাসরি সেখানে চাইনিজ প্লেনস ডিপ্লয় করে, ইট উইল বি অ্যাবসলিউটলি রিয়েল সিকিউরিটি ফর আস। কারণ ভারত বারবার আমাদের হুমকি দিচ্ছে যে তারা ওই চিকেন নেকটাকে চিকেন ব্রেস্ট বানাবে, 50 মাইল আরো বেশি এদিকে ইয়ে করবে। এবং এইসব ওই ইন্ডিয়ান জেনারেলসরা প্রায় কিন্তু বলে, ওপেনলি বলে থাকে। চীনের উপস্থিতি আমি সমর্থন করি। সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা ডুবলার চর থেকে 30 মাইল দক্ষিণে এবং অত্যন্ত গভীর, সেখানে জীববৈচিত্র্য রয়েছে এবং সেখানে হিমালয় পর্বতমালার মত পর্যন্ত গভীর। সেখানে চাইনিজরা যদি বেস করে ওই আপনার ইয়েটা উঠিয়ে দেয়, এটা যে কেন সরকার করছে না, এই যে আমাদের রামপাল, এটা সম্পূর্ণ জৈব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ ওখানে থাকতে পারে না। দ্য ইন্ডিয়ান শুড বি আস্কড টু লিভ। তারপর আপনার ধরেন আমাদের ওই মংলা পোর্টটা ডেভেলপ করবে, এবং চায়নার অংশগ্রহণ যদি থাকে, এবং আমরা এই মাত্র 2-3 দিন আগেও কিন্তু আমাদের সীমান্তে বিএসএফ হত্যা করেছে। এজন্য আমি মনে করি যে মেবি গড উইলিং সামডে আমাদের সাথে চীনের সীমান্ত হবে। হয়তো একদিন আসবে যেদিন উত্তর পূর্বের এই যে ইয়েগুলো রয়েছে, আমাদের তো উলফার প্রতি সমর্থন জিয়াউর রহমানের সময়ও ছিল, এবং এটা ওপেনলি বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় আমাদের জাতীয় স্বার্থ যা, আমাদের সেভাবেই চিন্তা করতে হবে। এবং এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে বোঝে। স্টেট ডিপার্টমেন্ট কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের পুরো কাহিনীটা জানে, এবং ওই যে পিটার হ্যাস ঢাকায় আছে, আমার ধারণা, আমার কেন যেন মনে হয় যে ইভেন্চুয়ালি আমেরিকানস উইল বি ইন সাপোর্ট অফ ফেয়ার প্লে। হয়তো ইভেন্চুয়ালি তারা ভারত আমাদের যে অন্যায় করেছে, আমাদের ইনস্টিটিউশন গুলা যেভাবে ধ্বংস করেছে, আমাদেরকে যেভাবে অপমানিত করেছে,
তার প্রতিশোধ নিতে চাইলে আমেরিকানরা আমাদের প্রতি অনেক টলারেন্ট হবে, এবং এই জন্যই চীনের সাথে আমাদের যে বিশেষ যে একটা সম্পর্ক করতে যাচ্ছি, আমরা যদি চায়নাকে একটা এয়ারবেসও দেই লালমনিরহাটে, আমার মনে হয় আমেরিকানস উইল বি আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস ইট। কারণ বেসিক্যালি আমার একবার মনে পড়ে, একবার ইকবাল করিম ভুঁইয়া যখন আর্মি চিফ ছিল, ওর বাসার লনে আর্মি হাউসে আমি সন্ধ্যার সময়, আই ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যারাইভ, প্যামস ছিল, প্যাসিফিক এরিয়া কমান্ডার্স কনফারেন্স। তখন আমেরিকান এই প্যাসিফিক কমান্ডার একজন লেফটেন্যান্ট জেনারেল, ফার্স্ট আর্মার ডিভিশনের কমান্ডার, হি ওয়াজ সিটিং অ্যালোন। তো ইকবাল আমাকে ডাইকা বললো যে শহীদ ভাই আপনি ওনার সাথে যে একটু কথা বলেন। তা আমি বসলাম, আমার এখনো মনে পড়ে দ্যাট কমান্ডার বেশ প্রৌঢ় ভদ্রলোক, কথায় কথায় বললো যে ভাই আমরা সাউথ এশিয়ায় যাদের সাথে ইন্টারাক্ট করি, তোমাদের সাথে ইন্টারাক্ট করতে আমরা সবচেয়ে ইজি ফিল করি, তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, তোমাদের সাথে কথা বললে বিশ্বাসযোগ্যতা পাই। আমি তো শুনে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বললো যে দেখো আমরা আরো ক্লোজ আসা উচিত, আমাদের মধ্যে আরো বিশ্বাস যদি থাকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এই কথাগুলো কিন্তু আমার কানে অনেকদিন বাজছে, তারপর এতগুলা বছর চলে গেছে। আজকে আমার মনে হয় যে আমেরিকানসরা যদি সত্যি সত্যি আমাদেরকে ওই ধরনের সাপোর্ট দেয়, যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে কিন্তু আমাদের সামরিক বাহিনী সত্যিকার অর্থেই মায়ানমারে আমরা যে অবিচারের সম্মুখীন হয়েছি, রোহিঙ্গাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তার পাল্টা প্রতিশোধ নেওয়াটা অসম্ভব কিছু না, এবং এটা আমরা আশা করি একদিন করব।